অবভিয়াসলি আমাকে যিনি ল পড়িয়েছেন তিনিও শিক্ষক, তিনি প্রাথমিক শিক্ষক নন। ফার্স্ট, তিনি লয়ের টিচার। এই শিক্ষকগুলোকে দেখে মনে হয় আদৌ এরা শিক্ষক কি। উনি প্রাথমিকের শিক্ষক, ওনার লয়ের সম্পর্কে বিস্তর ধ্যান ধারণা হয়ে গেছে, আমি যা বুঝতে পারছি। তো কালকে পরের দিন থেকে এসে ডিআরডিওতে গিয়ে বলবে আমি তো ডিআরডিওর রিসার্চের কাজও করবো। এসএসসির ক্ষেত্রে ব্যাপারটা যদি এক বালতি জল হয়, প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে এটা গোটা পুকুর। কীরকম? এসএসসির ক্ষেত্রে কী ছিল? র্যাঙ্ক জাম্পিং ছিল, এক্সেস মার্কিং ছিল, মানে আমি গ্রুপ সি ডিবি আনি ধরে বলছি, র্যাঙ্ক জাম্পিং ছিল, গ্রুপ সি ছিল, আউট অফ প্যানেল ছিল। এখানে কি? ওখানে আউট অফ প্যানেল ছিল, এখানে কি? প্যানেলটা নেই। এখানে কি? রিজার্ভেশন রোস্টার ফলো হয়নি। দাদা একেবারেই 22 তারিখ আবারও রয়েছে প্রাইমারির মামলা। এর আগেও আমরা দেখলাম কিছুদিন আগেই প্রাইমারির মামলা হলো। প্রাইমারির মামলাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আপনার মতে? প্রাইমারি মামলা আর্গুমেন্ট চলছে। যারা অ্যাপিলেন্ট ছিল, মানে বোর্ড এবং যারা ইন সার্ভিস টিচার, তাদের আর্গুমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আমাদের তরফ থেকে ফার্স্ট আর্গুমেন্ট শুরু করেছিলাম আমি। আমার পর সিনিয়র অ্যাডভোকেট কুমার জয়ী তিওয়ারি বলেছেন, তারপর সিনিয়র অ্যাডভোকেট মিস্টার সম মজুমদার বলেছেন, এবং গতকালকে সিনিয়র অ্যাডভোকেট মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলা শুরু করেছেন। কোর্ট একটা ওয়ে আউট খুঁজছিলেন। দেখুন, আমাদেরও ওয়ে আউটই দরকার বেসিক্যালি। কোর্ট ওয়ে আউট বলছিলেন, তখন সৌম মজুমদার বললেন যে 533 জন আছে, তারা চাকরি পেয়ে গেলে এভরিথিং ইজ গুড। তখন আমাকে দাঁড়াতে বাধ্য হলাম। আমি বললাম ব্যাপারটা 533 নয়, মিনিমাম 5000, কারণ কলকাতা হাইকোর্টে মামলা আছে, সিঙ্গেল বেঞ্চে ডিভিশন বেঞ্চে অ্যাপ্লিকেশন মিলিয়ে 5000-এর বেশি হবে, তো কম নয়। সাথে কোর্টকে এটাও মনে করিয়ে দিলাম যে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, পেপার বুকে সেই কাগজ অলরেডি বোর্ড মানে অ্যানেক্স করেছে। তো যেটার প্যানেল নেই, যেটার কাগজ নেই, সেটাকে ঠিক করার দুটো উপায় আছে। ফার্স্ট উপায়, পুরো রিকাস্ট করো, অথবা যদি সেফ খেলার যদি দরকার হয়, সেফ সবাইকে চাকরি দিয়ে দাও। সবাইকে চাকরি দিলে আমার দেখো ব্যক্তিগত শত্রুতা কারোর সাথে নেই। ইললিগ্যালিটি হয়েছে, কিন্তু সবাইকে চাকরি দিলেও ইললিগ্যালিটি যে হয়েছে সেটাও থেকেই যায়। এবার কোন দিকে যায় সেটা দেখার আছে, ওরা কি রিপ্লাই দেয় সেটা দেখার আছে। তবে আমার দৃঢ় বিশ্বাস পুরো এই প্যানেলটা রিকাস্ট হওয়া উচিত। যদি রিকাস্ট করতে না চান, তাহলে অন্তত যারা বঞ্চিত আছেন বিপুল পরিমাণে, তাদেরকে চাকরি দেওয়া উচিত, অযোগ্যগুলোকে বের করে। অযোগ্যগুলোকে বের করে, তখন গ্লাস ধরনের একটা গ্লাসে 1 গ্লাস জল আছে, গ্লাস পুরো ভর্তি, সেখানে আর কিছু জল ঢালতে হলে কিছুটা জল ফেলতে হবে। অযোগ্য অনেক করে ঢুকে বসে আছে, যাদের নাম্বার অনেক কম, ওগুলোকে বের করুক, তার জায়গায় যোগ্যদের ঢুকিয়ে দিক। আচ্ছা, এই যে বেনিয়ম অনিয়ম হয়েছে কিন্তু দুর্নীতি হয়নি, তফাৎ কি? না, প্রাইমারির একজন শিক্ষক তিনি বললেন যে আমি শুনছিলাম ব্রেকেজ অফ মার্কসে কিছু টাইপিং এরর হয়েছে, এটাকে দুর্নীতি বলা। আচ্ছা, আমি শুনছিলাম উনি অনেক কথা বলেছেন। উনি বলেছেন যে আমি আগের দিন বলেছিলাম যে উনারা লটা বোঝেন না। উনি বলতে চেয়েছেন উনি শিক্ষক, তো আমাকে যে ল পড়িয়েছে তিনিও শিক্ষক। অবভিয়াসলি আমাকে যিনি ল পড়িয়েছেন তিনিও শিক্ষক, তো তিনি প্রাথমিক শিক্ষক নন। ফার্স্ট, তিনি লয়ের টিচার। এই শিক্ষকগুলোকে দেখে মনে হয় আদৌ এরা শিক্ষক কিনা। উনি প্রাথমিকের শিক্ষক, ওনার লয়ের সম্পর্কে বিস্তর ধ্যান ধারণা হয়ে গেছে, আমি যা বুঝতে পারছি। তো কালকে পরের দিন থেকে এসে ডিআরডিওতে গিয়ে বলবে আমি তো ডিআরডিওর রিসার্চের কাজও করব। আমি প্রাথমিক শিক্ষক, আমি বুনিয়াদি শিক্ষাটা জানি, সুতরাং সায়েন্স নিশ্চয়ই জানবো, ডিআরডিওর কাজ করতে পারি, বা রকেট বানাবো, ইসরোতে কাজ করবো, এসব দাবি উনি করতেই পারেন, যেরকম করছেন। এরকম শিক্ষক যদি থাকে, তাহলে ছাত্রদের অবস্থা কী হবে বোঝা যায়। প্র্যাকটিক্যাল কথা, বোর্ড অ্যাডমিট করেছে, ইয়েস দেয়ার ইজ ইরেগুলারিটি। হোয়াট ইজ ইরেগুলারিটি? ইরেগুলারিটির জন্য যদি বঞ্চিতের যোগ্যরা বা বঞ্চিত হয়, তাহলে তার কী হবে? ফ্র্যাকশন অফ মার্কস 1.1.2-র জন্য কারোর চাকরি হয়, কারোর চাকরি হয় না। যার চাকরি হয়নি তার দোষটা কি? এটা তো 8 বছর চাকরি করে গেল। যারা রাস্তায় বসে থাকলো দিনের পর দিন, তাদের দোষটা কোথায়? আবার বলছি, প্র্যাকটিক্যাল বলছি, বেনিয়ম হয়েছে, দুর্নীতি আমি চোখে আঙুল দিয়ে দেখেছি। ক্যান ইউ ইম্যাজিন যে টোটাল কাগজের মধ্যে, টোটাল যদি বলি আমি 32,000-এর মধ্যে 20,000 জন এমন আছে যাদের ভাইভার নাম্বার, অ্যাপটিটিউড নাম্বার সেম। মানে ফর এক্সাম্পল, কেউ যদি ভাইভাতে পেয়ে থাকে 4.66, অ্যাপটিটিউডও পেয়েছে 4.66, মানে কার্বন কপি নাম্বার পুরো। জেনারেল রিজার্ভেশন হয়েছে, এটা অদ্ভুত জিনিস। আনরিজার্ভ মানেকে জেনারেল রিজার্ভ ধরে নিয়েছে, ওখানে কেউ ক্যাটাগরি কেউ চান্স পায়নি, পাওয়া উচিত ছিল এমআরসি অনুযায়ী, সেগুলো হয়নি। প্রত্যেকটা স্তরে দুর্নীতি। নিয়োগ হলে প্যানেল থাকতে হয়, প্যানেলটা কোথায়? এস বাসু, রয় চৌধুরী রয় অ্যান্ড কোম্পানি, তারা কীভাবে চাকরি পেয়ে গেল বা জায়গা পেয়ে গেল প্যানেল প্রিপেয়ার করা, যদি প্যানেল প্রিপেয়ার হয়নি? তো এই ওভারঅল জিনিসগুলো আছে। আর যিনি বলছেন যে কিছু হয়নি, হয়নি, তাকে শুভনন্দন জানাই, বেশি কিছু বলার নেই। দুর্নীতি হলে তারা চাকরি পেতেন না। হ্যাঁ, সে তো এসএসসির কথাই বলতো। এসএসসির 26,000 যারা ছিল, তারাও তো একই কথা বলতো, দুর্নীতি হলে আমরা চাকরি পেতাম না।
আমি বলতে একবারও বলছি না ওই পার্টিকুলার শিক্ষক যিনি বলেছেন উনি দুর্নীতি করেছেন, কিন্তু যারা দুর্নীতি করেছে, দুর্নীতির ফল যারা ভোগ করেছে, দুর্নীতি ক্রিমটা যারা খেয়েছে, তারা তো বকবক না করাটাই ভালো। আবার বলছি, হয়তো উনি করেননি, না 26,000-এর মধ্যে 26,000 দুর্নীতি করেছিল কি? করেনি তো। কিন্তু পাবলিক রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি শুড বি গিভেন টু এভরিওয়ান অ্যান্ড ইট শুড বি ট্রান্সপারেন্ট। এটা বারবার সুপ্রিম কোর্ট বলেছে, সম্প্রতি এসএসসি জাজমেন্টও আপনারা দেখেছেন। এসএসসি যখন কিছু যোগ্য শিক্ষকরা সুপ্রিম কোর্টে গেলেন, মানে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড, নট যোগ্য, তারা গেলেন, সুপ্রিম কোর্ট কী বলল? আই ক্যান ফিল ইউর পেন বাট আই ক্যানট ডু এনিথিং, কারণ আলাদা করা সম্ভব হয়নি। তো এখানেও আলাদা করা সম্ভব হচ্ছে না। রেকমেন্ডেশনে নাম্বার বেড়েছে তার প্রমাণ কোর্টে দিয়েছি আমি। গোলমাল হয়েছে প্রত্যেকটা স্টেপে দিয়েছি। প্যানেল পাবলিশ করতে হতো, প্যানেল আজ পর্যন্ত পাবলিশ হয়নি। উল্টে প্যানেল পাবলিশ করার যখন অর্ডার হয়েছে তখন এই শিক্ষকদের একটা অংশ সুপ্রিম কোর্টে ছুটেছে সেটাকে আটকানোর জন্য, এবং তারা আটকেছে। এই শিক্ষকরা যদি ধোয়া তুলসী পাতা এবং সৎ হতো তাহলে ওটাকে আটকানোর চেষ্টা কেন করতো, তাই না? সুতরাং আমি আবার বলছি, বুনিয়াদী শিক্ষা দেন শিক্ষক হিসাবে সম্মান করি। আমাকেও বুনিয়াদী শিক্ষা কোনো শিক্ষক দিয়েছিলেন, কিন্তু লয়ের শিক্ষাটা নেননি। বুনিয়াদী শিক্ষক যদি লয়ের শিক্ষা দেয় তাহলে চাপ আছে। তাহলে আমি আবার বলছি, উনি হয়তো কালকে গিয়ে ইসরোতে বলবে আমি রকেট বানাবো, হতে পারে না। দাদা এসএসসির ক্ষেত্রে নাকি প্রাইমারি বিস্তর ফারাক রয়েছে, এসএসসিতে যেটা হচ্ছে সেটা প্রাইমারিতে নেই। একদম ঠিকই বলেছেন, একদম ঠিক বলেছেন। এসএসসির ক্ষেত্রে এটা হয়েছে, প্রাইমারির ক্ষেত্রে বিস্তর ফারাক রয়েছে। এসএসসির ক্ষেত্রে ব্যাপারটা যদি এক বালতি জল হয়, প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে এটা গোটা পুকুর। কীরকম? এসএসসির ক্ষেত্রে কী ছিল? র্যাঙ্ক জাম্পিং ছিল, এক্সেস মার্কিং ছিল। মানে আমি গ্রুপ সি ডিবি আর ধরে বলছি, র্যাঙ্ক জাম্পিং ছিল, গ্রুপ সি ছিল, আউট অফ প্যানেল ছিল। এখানে কি? ওখানে আউট অফ প্যানেল ছিল, এখানে কি? প্যানেলটা নেই। এখানে কি? রিজার্ভেশন রোস্টার ফলো হয়নি। এখানে কি? অ্যাপটিটিউড টেস্ট যেভাবে নিতে হয়, যার গাইডলাইন্স থাকা উচিত, সেই গাইডলাইন্স নেই, অ্যাপটিটিউড টেস্ট হয়নি। বেশিরভাগ শিক্ষকরা এসে বলে গেছে। নামগুলো আমরা দিইনি, নামগুলো বোর্ড দিয়েছিল। বোর্ডের আইনজীবী কোর্টে দাঁড়িয়ে বলেছেন আমি জানি না অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কি হয়নি। এখানে হচ্ছে মার্কিং হয়েছে অদ্ভুতভাবে, মার্কিং প্রসিডিওর জানা নেই। প্রায় 800-র ওপর নাকি প্যারা টিচার অ্যাপয়েন্ট হয়েছে, 870-এর কাছাকাছি, যারা ফ্র্যাকশনে নাম্বার পেয়েছে অ্যাপটিটিউড টেস্টে। তাদের অ্যাপটিটিউড টেস্ট না, তাদের এক্সপিরিয়েন্স যাবে নাম্বার হয়, সেখানে ফ্র্যাকশন নাম্বার পাওয়া সম্ভব না, ফ্র্যাকশনে নাম্বার পেয়েছে। এখানে লেস মেরিট কোয়ালিফাইডদের বেশি নাম্বার ভাইভা এবং অ্যাপটিটিউডে দিয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। তৃণমূল নেতাদের রেকমেন্ডেশন লেটার কোর্টে অলরেডি আছে, জমা আছে। রেকমেন্ডেশন লেটারে যাদের নাম আছে তাদের এক্সেস নাম্বার ভাইভা এবং অ্যাপটিটিউডে দেওয়া হয়েছে, সেটা প্রমাণ আছে। যে প্যানেল পাবলিশ করার কথা ছিল সে প্যানেলটা নেই। যেমন এসএসসির ক্ষেত্রে তো প্যানেল ছিল, তাই না? প্যানেলের র্যাঙ্ক জাম্পিং এইসব ছিল, এখানে তো প্যানেলটাই হয়নি। কোথায় প্যানেল? প্যানেলটাই কেউ দেখেনি, প্যানেলটাই বেরোনি। ব্রেকআপ অফ মার্কস বেরিয়েছে, ব্রেকআপ অফ মার্কস প্যানেল নয়। ইনফ্যাক্ট যে ব্রেকআপ অফ মার্কস যেটা পাবলিশ করেছিল 28/11/2022, তার ঠিক একদিন পরে 29/11/2022 এর পরে একটা নোটিশ করে প্রাইমারি বলে দেয় ওই নোটিশ আগেরটায় লিস্টে অনেক গোলমাল আছে, আমরা ঠিক করবো। সে আজ পর্যন্ত ঠিক করেনি। সুতরাং এসএসসির সাথে প্রাইমারি গোলালে ভুল হবে। এসএসসি বাচ্চা প্রাইমারির কাছে। আজকে একেবারে এসএসসির পরীক্ষা রয়েছে, আমরা দেখেছিলাম 4 তারিখ হয়েছিল, আবারও আজকে রয়েছে পরীক্ষা। 7 তারিখ হয়েছিল, আজকে আবার রয়েছে পরীক্ষা। এই পরীক্ষা কতটা স্বচ্ছ হবে? কারণ কি আগের পরীক্ষা নিয়ে একাধিক জলঘোলা হয়েছে। দেখুন, আজকে 11-12-এর পরীক্ষা আছে, মানে এসএসসি 11-12-এর টেন্টেড ফুল লিস্ট এখনও সামনে সরকার প্রকাশ করেনি। যাদের প্যানেল এক্সপায়ারি পরে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সেগুলোও টেন্টেড, সেটার মানে প্রকাশ করেনি। তারা নিশ্চয়ই পরীক্ষা দিচ্ছেন। অনেক আন্দোলনরত লোকজনও আছে দেখলাম ওই লিস্টের। তাদের পরীক্ষা দেওয়ার কথা নয়, তাদের চাকরিটাও দুর্নীতি করেই হয়েছে, তারাও টেন্টেড। তার লিস্টটা পাবলিশ করেনি মানে কমিশন। সুতরাং এটাকে নিয়ে গোলমাল হবে। ফার্স্ট, গ্রুপ সি গ্রুপ ডি লিস্টটা পাবলিশ হয়নি। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি লিস্টে যে নামগুলো থাকবে তারা যদি এই পরীক্ষায় বসে থাকে, গ্রুপ সি গ্রুপ ডির লোকজন এখানে বসতে পারবেন না। যেমন এখানকার লোকজন গ্রুপ সি গ্রুপ ডিতে বসতে, কারণ এরা টেন্টেড, এসএসসি পরীক্ষায় বসতে পারবে না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল। সেটা যদি চেষ্টা করে তাহলে গোলমাল হবে। রাজ্য সরকার এবং কমিশন যদি মনে করেন যে তারা যা খুশি করে বেড়াবেন, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ আমি আবার বলছি, লিস্টটা আমাদের কাছে আছে। সিঙ্গেল বেঞ্চে জমা হয়েছিল, ডিভিশন বেঞ্চে লিস্টটা ছিল, সুপ্রিম কোর্টেও লিস্টটা ছিল। লিস্টটা আমাদের কাছে কিন্তু আছে। গোলমাল হলে ধরা পড়বে, এবং গোলমাল হলে আবার কেওয়াসটা হবে। এক্সপেক্ট করেছিলাম স্বচ্ছ হবে, এক্সপেক্ট করেছিলাম যে ওই চোরে না শুনে ধর্মের কাহিনী,
এরা চোর বেসিক্যালি, এরা ধর্মের কাহিনী শোনে না। এমনকি দুর্নীতিবাজদের রেখে দেওয়ার জন্য মার্কস ডিভিশন উল্টোপাল্টা করলো, একটা বড় মার্কস নিজেদের হাতে রাখলো, যার ফলে যারা গোলমালটা করতে পারে। তো ওভারঅল ইস্যু আছে। আমার তো ভরসা নেই এসএসসির ওপর, স্বচ্ছতার ওপর। স্বচ্ছতা সাথে এসএসসির কোনো সম্পর্ক নেই, নিউট্রালিটির সাথে এসএসসির কোনো সম্পর্ক নেই। এরা বেসিক্যালি চোর, আবার চোরদের সাহায্য করবে। কিন্তু যারা পরীক্ষা দিচ্ছেন, জেনুইন পরীক্ষা দিচ্ছেন, যারা কষ্ট করে চাকরিটা পেয়েছিল, তার জন্য খারাপ লাগছে। কারণ তাদের কোয়ালিটিতে তারা চাকরি পেয়েছিল, কোয়ালিটিতে চাকরি পাওয়ার পর তাদেরকে আবার পরীক্ষা দিতে হচ্ছে, সেকেন্ড টাইম বসতে হচ্ছে। এটা সত্যিই দুঃখের, এটা সত্যিই খারাপ লাগার। আবার একটু ভালোও লাগছে এই কারণে, যারা এতদিন বলে আসলো দুর্নীতি করে, তারা একটা অন্তত পরীক্ষায় বসার সুযোগটা পাচ্ছে। এই সুযোগটা তাদের কেড়ে নেওয়া হয়েছিল। সুতরাং একদিক দিয়ে ভালো বলবো, একদিক দিয়ে খারাপ বলবো। দাগিদের কাছ থেকে তো এখনো বেতনও ফেরত নিতে হবে। দাগিদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি, তার একটাই কারণ, এরা তো টাকা দিয়ে চাকরিটা পেয়েছিল। তো টাকা দিয়ে যখন চাকরিটা পেয়েছে, তখন টাকা ফেরত দিতে হবে, মাইনেটা। এবার দুটো প্রবলেম আছে। ধরো টাকা দিয়েছিল 15 লাখ টাকা করে, কোনো তৃণমূল নেতাকে দিয়েছিল। 15 লাখ যদি কোনো তৃণমূল নেতাকে দিয়ে থাকে, তাহলে সেই 15 লাখের স্কুলের মাইনে যদি ফেরত দিতে হয়, 15 লাখ তো গেছেই। তৃণমূল নেতাদের তো ছাড়বে না এরা, তৃণমূল নেতাদের তো ধরে তাড়া করবে। ওই ভয়ে রাজ্য সরকার এদেরকে ওই প্রসেসটা চালু করেনি। সুপ্রিম কোর্টে গেছিলো দাগিরা, আমাদের সুযোগ দাও বলে। সুপ্রিম কোর্ট বেসিক্যালি থাপ্পড় মেরে বের করে দিয়েছে, বলছে তোমরা যে নাটকটা করছো আমরা জানতাম না, ওটা মিথ্যে। কারণ পরিষ্কার আমাদের অর্ডার ছিল, তোমরা মাইনে পাবে না, তোমরা স্কুলে যাবে না। তোমরা যদি মাইনে না পাচ্ছ না, তোমরা স্কুলে যাচ্ছ না, তার তোমরা জানো তোমাদের নামটা আছে। তা এই মরার কালে হরির নাম করতে এসছো, নাটক করতে এসছো, দূরও বলে বের করে দিয়েছে। তখনই বলেছে সুপ্রিম কোর্ট, টাকা ফেরত নেওয়ার প্রসেসটা কতদূর। তো রাজ্য সরকার নেবে, এবং আমি বিশ্বাস করি যখন টাকা ফেরত প্রসেসটা শুরু হবে, অনেক তৃণমূল নেতাকে দেখবে গাছ বা ল্যাম্পপোস্টে বাঁধা আছে। আচ্ছা, দাগিদের তো লিস্ট বেরোলো, সেই 1806 জনই যদি আমি ধরে নিই দাগি। হ্যাঁ, ওটা 9 থেকে 12-এর। যাদের টাকা দিয়েছে সেই লিস্ট কোথায়? দেখো, 9 থেকে 12-এর লিস্টটা বেরিয়েছে। তোমার গ্রুপ সি গ্রুপ ডি বেরোয়নি। গ্রুপ সিটা যখন বেরোবে অনেক নাম পাবে। একটা মজার নাম আমি আজকেই তোমাকে বলে রাখি। গ্রুপ সিতে একজনের নাম আছে, তিনি পরীক্ষায় 7 পেয়েছিলেন, তার নাম্বার করে দেওয়া হয় 55, 48 নম্বর তাকে গ্রেস দেওয়া হয়। নামটা শুনবে? নাম হচ্ছে বৃষ্টি মুখার্জি। বৃষ্টি মুখার্জি কে? বৃষ্টি মুখার্জি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ে। মুখ্যমন্ত্রীর পরিবার, 7 পেয়েছিল, 55 করে চাকরি দেওয়া হয়েছিল। এখনও মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বলবেন তিনি কিচ্ছু জানেন না। আসলে ম্যাডাম অনুপ্রেরণায় অনুপ্রাণিত এক দুর্নীতি হয়েছে, যার লাভের গুড় তৃণমূলের প্রত্যেকটা নেতা থেকে শুরু করে তৃণমূলের একদম সর্বা মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পেয়েছেন। এবার তোমার এই টাকা পাওয়ার লিস্টের কথা বলছো, দেখো অনেক কটা সামনে এসছে, অনেক কজন জেলে আছে, অনেক লিস্ট সামনে এসছে, তো এক্স্যাক্ট হিসাব এখনও আসেনি, তদন্ত চলছে। সুপ্রিম কোর্ট গাইডলাইন্স দিয়ে দিয়েছে, টাইম ফ্রেম করে দিয়েছে করার জন্য। তুমি জানো গ্রুপ সির ক্ষেত্রে অলরেডি ফাইনাল চার্জশিট ফাইল হয়ে গেছে। অন্যগুলোর ক্ষেত্রেও ফাইনাল চার্জশিট ফাইল হয়ে যাবে। সিবিআই তদন্ত একটা জায়গায় আটকে আছে, কারণ মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে যে মামলাটা চলছিল, সেই মামলাটায় সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্য স্টে নিয়ে বসে আছে অনেক দিন ধরেই, ওটা এগোচ্ছে না। এবং অনেক কটা লিগ্যাল ইস্যুস আছে, সেগুলো সলভ হয়ে গেলে এগুলো তাড়াতাড়ি এগোবে। এবং আমি আবার বলছি, আমি বিশ্বাস করি না এই মানিক পার্থ এরাই করেছে। কথা আছে না, মানিক পার্থ চূর্ণপটি, আসল চোর হাওয়ায় চটি। তো আসল চোর হাওয়ায় চটি, যিনি 75% ভাগিদার, তার পর্যন্ত ব্যাপারটা নিশ্চয়ই যাবে। দাদা, অন্যদিকে একদিকে যেমন মানিক ভট্টাচার্যের কথা বললেন, অন্যদিকে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তিনি কোর্টে দাঁড়িয়ে বলছেন আমি শিক্ষামন্ত্রী ছিলাম, আমি নির্দোষ, আমার একটা আত্মসম্মান আছে। আত্মসম্মানের ডেফিনেশনটা আমি আর বললাম না। বুড়ো বয়সেও খেলনা দিয়ে খেলতে ভালোবাসেন, ওনার গার্লফ্রেন্ডের সাথে অবশ্যই। কী খেলনা আর ভদ্র সমাজে বললাম না। পার্থ পার্থ, তারপরে তৃণমূল, এই দেখো আজকের দিনে তৃণমূল যারা করে তাদের আত্মসম্মান বলে কিছু নেই। কোনো তৃণমূল লোক যখন সামনে দিয়ে যায়, নেতা যখন সামনে দিয়ে যায়, লোকজন ভয়ে ভালো আছেন দাদা বলে, হয়তো একটু এগিয়ে গেলে বলে চোর, আগে 2-4টে শব্দ প্রয়োগ করে বলে চোর। তৃণমূল মানে চোর, এটা প্রতিষ্ঠিত সত্য।
যারা তৃণমূল করে তারা ভদ্রবাড়ির ছেলে হতে পারে না, তারা ভদ্র লোক হতে পারে না। যারা তৃণমূল করে তারা চোর। একটা দল, সব দলে দেখো দুষ্কৃতি থাকে, নর্মাল দুষ্কৃতি সব দলে কিছু না কিছু থাকে। সব দুষ্কৃতি এবং চোর মিলে যে দলটা করেছিল তার নাম তৃণমূল কংগ্রেস। পুরো দলটাই দাঁড়িয়ে আছে করাপশনের ওপর। করাপশনের জন্য একটা দল গঠন হয়েছিল এবং সেই করাপ্টেড লোকজন সরকারে আছে। তো চোরদের থেকে বেশি কিছু আশা কী করো তুমি? দাদা একেবারেই শেষ প্রশ্ন, এই যে এসএসসি তো প্যানেল বাতিল হলো, নতুন নিয়োগ প্রক্রিয়াও একেবারে শুরু হয়ে গেল, এরপর যদি এর পিছনে সেই 32,000-এরও বাতিল হয়, সেই দায় কার? সম্পূর্ণ দায় এই সরকারের, সম্পূর্ণ দায় পর্ষদের, সম্পূর্ণ দায় চোরগুলোর, সম্পূর্ণ দায় তাদের যারা বিভিন্ন সময় রেকমেন্ডেশন করেছিল। আচ্ছা, আমি এই মামলাটা করার আগে তোমাদের মনে করে দিই একটু। অনেকে আমার কথা বলে, তো আমি ফার্স্ট এই মামলাটা করলাম, 32 আমার জন্য গেছে। অনেকে জাস্টিস গাঙ্গুলিকে অনেক উল্টোপাল্টা কথা বলেন। তোমার মনে করাই তোমাকে একটা মানে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ, কৃষ্ণনগরে দাঁড়িয়ে বলেছিল 1 নম্বর বাড়িয়ে চাকরি হচ্ছে, মানিক দুর্নীতি করছে, ইল্লিগাল কাজ কারবার করছে। কেন বলেছিল? প্রাথমিকে চুরি হচ্ছে, এই কথা তো মহুয়া মৈত্র তৃণমূল নেতারা বলছিল। কেন বলছিল? তোমাকে একটা মজার কথা বলে, এই 32,000 হওয়ার আগে একটা দারুণ কেস হয়েছিল হাইকোর্টে। সেটা মানে সবার পুরো পশ্চিমবঙ্গবাসীর জানা উচিত কি হয়েছিল। একটা মামলা ফাইল হয়েছিল স্বদেশ দাস। কী হয়েছিল? স্বদেশ দাস প্রাথমিকে চাকরি পেয়েছিল। প্রাথমিকে চাকরি পাওয়ার পর স্বদেশ দাস গেছিল, পরের ভেরিফিকেশন যখন হয় স্বদেশ দাসকে বলে তোমার নাম কোথাও নেই, তুমি বেরিয়ে যাও, বের করে দেয় চাকরি থেকে। স্বদেশ দাস কলকাতা হাইকোর্টে মামলা করে, জাস্টিস গাঙ্গুলির ঘরেই তখন মামলা করে। গাঙ্গুলি মামলা চলতে থাকে, তখন বলে আমাকে কেন বের করে দেওয়া হচ্ছে? আমি একা আছি নাকি? আমার মতো আরও 12 জন আছে যাদের কোনো কাগজ নেই, তারা চাকরি করছে। জাস্টিস গাঙ্গুলি বলে তো ডেঞ্জার জিনিস। কখন করেন কি, তুমি পুরো মামলাটাকে PIL মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে কনভার্ট করে দেয়। মামলাটা চলে যায় চিফ জাস্টিসের ঘরে। তখন আমাদের চিফ জাস্টিস হচ্ছে, অ্যাক্টিং চিফ জাস্টিস ছিল বিন্দাল সাহেব। বিন্দাল সাহেবের ঘরে যায়। বিন্দাল সাহেব দেখে, প্রথম দিনই দেখে বলে দিস ইজ জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। আমি তোমাকে বলছি কিন্তু 2021-22-এর ঘটনা, টিপ অফ দ্য আইসবার্গ। বলে সব রেকর্ড প্রডিউস করো কোর্টে। ইন দ্য মিন টাইম এই স্বদেশ দাসের যেই কেসটা হয়েছে, সেই কেসটাকে বোর্ড চ্যালেঞ্জ করে, একটা অ্যাপিল ফাইল করে। এমএটি যায় জাস্টিস হরিশ ট্যান্ডনের ঘরে। এদিকে PILটা চলছে, রেকর্ড প্রডিউস করতে বলেছে। এই পোর্শনটাকে চেপে গিয়ে যে অ্যাপিল করে, অ্যাপিলে গিয়ে বোর্ড বলে না না মাই লর্ড, আমরা সব দেখে নিয়েছি, স্বদেশ দাসের কাগজ সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই, মানে সব চাঙ্গা সিটা এর ব্যাপার স্যাপার হলো। কোর্ট বললো ঠিক আছে, যখন সব কাগজ ঠিক আছে, বোর্ড বলছে ঠিক আছে, পিটিশনার বলছে হ্যাঁ ঠিক আছে, তোর অসুবিধা কী আছে, টেনে লাভ নেই। স্বদেশ দাসের মামলা এমএটি ম্যাটটা ডিসপোজ অফ হয়ে গেল। তখন বোর্ডের আইনজীবী, মানে নামগুলো জানা দরকার, বোর্ডের আইনজীবী যারা ছিলেন, একজন বিখ্যাত আইনজীবী, হাইকোর্টের অত্যন্ত ভদ্র সজ্জন ব্যক্তি, তিনি একটা অদ্ভুত জিনিস করলেন যেটা হাইকোর্ট দেখেনি কোনোদিন। তিনি জাস্টিস ট্যান্ডনকে বললেন যে মাই লর্ড, তুমি এক কাজ করো, তুমি তো স্বদেশ দাসের এটা অ্যাপিলটা ডিসপোজ অফ করে দিলে, তুমি এক কাজ করো, যে PILটা পেন্ডিং আছে, ওটাকেও আজকের লিস্টে নিয়ে শেষ করে দাও। অ্যান্ড দ্যাট ওয়াজ ডান। জাস্টিস হরিশ ট্যান্ডনের কোনো ক্ষমতা ছিল না ওই দিনকে ওই PILটা নেওয়ার। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যা কোর্ট একটা রিটকে কনভার্ট করেছিল PIL-এ, যেখানে প্রাইমারি রেকর্ডগুলো এসেছিল, সেটাকে ডিসপোজ অফ করার ক্ষমতা জাস্টিস হরিশ ট্যান্ডনের ছিল না। অ্যাজ পার রোস্টার তার টাইম ছিল না ওইটা নেবে, কিন্তু তিনি নিলেন। PILটা অন কনসেন্ট ডিসপোজ অফ হয়ে গেল। যে PILটা ডিভিশন বেঞ্চে পেন্ডিং ছিল, অদ্ভুতভাবে তার আইনজীবী যে ছিল সে আর কোর্টে গেল না। PIL পরবর্তীকালে জজ সাহেব চেঞ্জ হয়ে গেলেন, শ্রীবাস্তব সাহেব আসলেন, এবং PILটা ডিসমিস ফর ডিফল্ট হলো। কেউ কিচ্ছু বললো না কোথায় কী হয়েছে, বোর্ডের আইনজীবীরা থাকলেও, সরকারের আইনজীবীরা থাকলেও কেউ কিচ্ছু বললো না। সেদিনকে যদি ম্যাটারটা ঠিকঠাক হতো, ঠিকঠাক চলতো, পুরো ব্যাপারটা বেরোতো, 2021-22 থেকে প্রবলেমটা সলভ হয়ে যেত। তারপর আমাদের তাপস ঘোষ আছেন। তাপস ঘোষ বর্তমানে আমাদের ব্যারাকপুর জেলার সভাপতি। উনি একটা মামলা করেন কলকাতা হাইকোর্টে। সে হাইকোর্টে পুরো জিনিসটা দেখানো হয়, দেখো মাইলট কী কী হয়েছে। যে অর্ডারটা দিয়েছিলেন জজ সাহেব সেই সময়, অর্ডারটা ক্যালকাটা হাইকোর্টের জন্য খুব একটা সম্মানজনক নয়। ওই এমএটিটা কীভাবে হলো,
কীভাবে ডিসপোজ অফ হলো, স্বদেশ দাসের কী হলো, পুরো বিষয়টা ওখানে উল্লেখ আছে। তো বলো না, পুরো ব্যাপারটা নেক্সাসটার মধ্যে না প্রাথমিক বোর্ড, সরকার এবং কিছু চোর একসাথে কাজ করেছে। সুতরাং দোষটা ওদের। আমি স্বদেশ দাসটাকে বলা দরকার ছিল, পুরোটা বোঝানোর জন্য ওই মামলাটা আজকে বলা দরকার ছিল।